সব গল্পের একটা না একটা গোপন দিক থাকে। কিছু গল্প আমাদের ভাবায়, কিছু গল্প আমাদের চমকে দেয়, আর কিছু গল্প তারা আমাদের ভুলতেই দেয় না। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন 15 মিনিট শো ওয়েব সিরিজ চ্যানেল। এখানে আমরা ওয়েব সিরিজের প্রতিটি রহস্য, প্রতিটি মোড় আর লুকিয়ে থাকা ইঙ্গিতগুলো তুলে ধরি, যেন একটাও জিনিস আপনাদের চোখ এড়িয়ে না যায়। তাহলে আর দেরি কেন, চলুন আজকের গল্পের গভীরে ডুব দিই। আজকে আমরা স্কুইড গেম সিজন 2 এর এক্সপ্লেইন করব। আমরা স্কুইড গেম সিজন 1 অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি। কেউ যদি স্কুইড গেম সিজন 1 না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এখনই দেখে নিন। কারণ আপনি যদি সিজন 1 না দেখে থাকেন, তাহলে এর আগামাথা কিছুই হয়তো বুঝবেন না। স্কুইড গেম সিজন 2 এর গল্প প্রথম সিজনের 3 বছর পর শুরু হয়। সিয়ং গেমের নির্মম বাস্তবতা থেকে পালিয়ে বেঁচে গেলেও তিনি গেমের আয়োজকদের বিরুদ্ধে প্রতিশোধ দেওয়ার সংকল্প করেন। এই লক্ষ্যে তিনি পুনরায় গেমে অংশগ্রহণ করেন, তবে এবার তার উদ্দেশ্য গেমটি জেতা নয়, বরং এটি পরিচালনাকারী সংগঠনকে ধ্বংস করা। গল্পটি গিহুনের এই বিপজ্জনক যাত্রা এবং তার মানসিক পরিবর্তনকে কেন্দ্র করে আবর্তিত হয়। নতুন সিজনে লি জং জে, সিয়ং গিহুন, লি বিয়ং হুন ফ্রন্টম্যান, উই হাজুন, গোয়েন্দা হোয়াং জুং হো এবং গং উই নিয়োগকর্তা তাদের পূর্বের চরিত্রে ফিরে এসেছেন। এছাড়া ইম সিয়ং, কাং হানিউইল, পার গিউইং এবং চই সিং হিউইন নতুন চরিত্রে যোগ দিয়েছেন। সিজন 2 এর 7টি পর্ব রয়েছে, যা 26 ডিসেম্বর 2024-এ নেটফ্লিক্সে একসঙ্গে মুক্তি পেয়েছে। প্রথম পর্বের নাম ব্রেড অ্যান্ড লটারি। এরপরের পর্বগুলো হচ্ছে হ্যালোউইন পার্টি, 001, 6টি পা, একটি খেলা আরও, ও এক্স, বন্ধু এবং শত্রু। নতুন সিজনে প্রতিযোগীদের জন্য নতুন এবং চ্যালেঞ্জিং গেম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তাদের শারীরিক এবং মানসিক সীমা পরীক্ষা করে। প্রতিটি গেম প্রতিযোগীদের কৌশল, বুদ্ধিমত্তা এবং টিকে থাকার ইচ্ছার পরীক্ষা নেয়। সিজন 2 এর সমাপ্তি একটি ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়, যা সিজন 2 এর জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। নির্মাতা ওয়াং ডং হিউইক ঘোষণা করেছেন যে সিজন 3 হবে সিরিজের শেষ সিজন, যা 2025 সালে মুক্তি পাবে। স্কুইড গেম সিজন 2 এর গভীর গল্প, চরিত্রের বিকাশ এবং চিত্তাকর্ষক ভিজুয়াল দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে, যা সিরিজটির সাফল্যকে আরও বাড়িয়েছে। প্রথমেই আমরা দেখতে পাই নিজের দেওয়া ওয়াদা পালন করতে সিয়ং আমেরিকায় নিজের মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। একটু পরেই তার ফ্লাইট এয়ারপোর্টে প্রবেশ করেই সে স্কুইড গেমের সেই পুরনো রিক্রুটারকে দেখতে পায়, যাকে আমরা আসলে সেলসম্যান হিসেবে চিনি। এই লোকটি সেই ব্যক্তি যে গতবার তাকে স্কুইড গেম খেলার জন্য প্রলুব্ধ করেছিল। আজ সেই রিক্রুটার সিয়ংয়ের মতো আরেকজন অসহায়কে এই গেম খেলার জন্য প্রলুব্ধ করছিল। সিয়ং দ্রুত তার দিকে দৌড়ে যায়, কিন্তু লোকটা ততক্ষণে একটি মেট্রোতে চলে যায়। এরপর সিয়ং প্ল্যাটফর্মে সেই অসহায় লোকটির কাছ থেকে স্কুইড গেম খেলার সেই কার্ডটি কেড়ে নেয়। এরপর সিয়ং তার ফ্লাইটে ওঠার আগে সেই গেমে পুনরায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। সে কার্ডে থাকা ফোন নম্বরে ফোন দিয়ে পার্টিসিপেট করতে চায়। তারপর বলে, আমি দেখতে চাই তোমরা আসলে কারা, আর কেনই বা এরকম একটি জঘন্য নৃশংস গেম চালু করেছো। আমি তোমাদের এবার ছাড়বো না। ফোনের ওপাশ থেকে ফ্রন্টম্যান বলে, প্লেয়ার নাম্বার 456, যদি বাঁচতে চাও তাহলে ফ্লাইট ধরে তুমি তোমার গন্তব্যে চলে যাও। সিয়ং কিছু না বলে ফোনটা কেটে দেয়। সিয়ং মেয়ের সাথে দেখা করার চিন্তা বাদ দেয়। সিয়ংয়ের ফ্লাইট একটু পর ফ্লাই করে। তখন ফ্রন্টম্যান আবার সিয়ংকে ফোন করে, বলে তোমার এই ফ্লাইটে নিজের মেয়ের সাথে দেখা করার জন্য চলে যাওয়া উচিত ছিল। তোমাকে এর জন্য অনেক বড় মাশুল দিতে হবে। সিয়ংও তাকে থ্রেট করে, তুমি যেই গর্তেই থাকো না কেন তোমাকে খুঁজে বের করব। এরপর আরও 2 বছর কেটে যায়। সিয়ং এখনও স্কুইড গেম পর্যন্ত পৌঁছাতে পারেনি। এদিকে ওই পুলিশ অফিসার যে কিনা সিজন 1-এ গুলি খেয়ে পাহাড় থেকে পড়ে গিয়েছিল, সে মারা যায়নি। সে এখন ক্রাইম ডিপার্টমেন্ট ছেড়ে ট্রাফিক পুলিশের ডিউটি নিয়েছে। 2 বছর আগে এক লোক মুমূর্ষ অবস্থায় আইল্যান্ডের পাশে পেয়েছিল। সে তার প্রাণ বাঁচায়। জ্ঞান ফেরার পর তার ডিপার্টমেন্টের সিনিয়রদের স্কুইড গেমের ভয়াবহতার কথা জানিয়েছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। পুলিশ অফিসার ওইখান থেকে যেসব ছবি ভিডিও পাঠিয়েছিল তা তার সিনিয়রের কাছে পৌঁছায়নি। তারপরও সিনিয়ররা তার কথায় আইল্যান্ডের এরিয়াতে খোঁজাখুঁজি করেছিল, কিন্তু তারা কিছুই পায়নি। এরপর তারা আর মাথা ঘামায়নি, ট্রাফিক পুলিশে যোগ দিয়েছে। সে জানতো যে স্কুইড গেমের প্লেয়ারদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, তাই সে যাতে গাড়িগুলো
তাই সে যাতে গাড়িগুলো চিনে আবার ট্রেস করতে পারে তাই সে ট্রাফিকে যোগ দিয়েছে। কিন্তু এত কিছুর পরও পুলিশ অফিসার তার ভাইয়ের কথা কাউকে বলেনি। এমনকি সে এটাও বলেনি যে তার ভাই নিজেই ফ্রন্টম্যান হিসেবে গেম পরিচালনা করে, সেই তাকে গুলি করেছিল, কারণ সে আবার তার ভাইয়ের মুখোমুখি হতে যাচ্ছিল। অন্যদিকে সিয়ং নিজেও ফ্রন্টম্যানের সাথে মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছে। সিয়ংয়ের জীবনের একমাত্র লক্ষ্য এখন স্কুইড গেমকে ধ্বংস করা, তাই সে তার কাছে থাকা সমস্ত টাকা ওই গেমের পেছনে খরচ করছে। সে তার পাওনাদারদের সমস্ত টাকা পরিশোধ করে এবং নিজের কাজের জন্য হায়ার করেছে। সিয়ং টাকা খরচ করে পাওনাদারদের তার গ্যাংয়ের লোক দিয়ে সেই রিকোয়েটরকে খুঁজে বেড়াচ্ছে, কারণ এই রিকোয়েটরকে ধরতে পারলেই গেম পর্যন্ত পৌঁছানো যাবে। সিয়ংয়ের পাওনাদার একদিন হঠাৎ তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে রিকোয়েটরকে দেখতে পায়। রিকোয়েটর আগের মতোই একজন অসহায় লোককে তাকচি খেলে স্কুইড গেমে যাওয়ার জন্য প্রলুব্ধ করছে। পাওনাদার দ্রুত সিয়ংকে জানায়। সিয়ং তাকে ফলো করতে বলে এবং জানায় সে দ্রুত সেখানে আসছে। এরপর রিকোয়েটর স্টেশন থেকে বেরিয়ে যায়। পাওনাদার ও তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফলো করছিল। কিছুক্ষণ পর দেখা যায় রিকোয়েটর একটি কনফেকশনারি থেকে অনেকগুলো পাউরুটি কিনে এবং আরেকটি দোকান থেকে 100টি লটারি স্ক্র্যাচ কার্ড কেনে। ভাগ্য ভালো থাকলে কেউ এই কার্ড ঘষে যে কোনো মুহূর্তে কোটিপতি হয়ে যেতে পারে। এরপর এগুলো নিয়ে রিকোয়েটর একটি পার্কে চলে যায়। সেখানে সে বিভিন্ন গরিব লোকদের কাছে গিয়ে এক হাতে পাউরুটি ও অন্য হাতে স্ক্র্যাচ কার্ড রেখে অপশন দেয় তারা এই দুটোর মধ্যে কোনটা নিতে চায়। আশ্চর্যজনকভাবে ক্ষুধার্ত থাকার পরেও বেশিরভাগ লোক পাউরুটি বাদ দিয়ে স্ক্র্যাচ কার্ড নেয়, কিন্তু কার্ড ঘষে শেষমেশ তাদের ভাগ্যে কিছুই জোটে না। এরপর রিকোয়েটর সবার সামনে তার কাছে থাকা পাউরুটিগুলো মাটিতে ফেলে দেয়। সবাই খাবারগুলো নিতে আসলে সে জুতো দিয়ে পাউরুটিগুলো পিষে ফেলে। এরপর বলে, তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তোমরা সুযোগ নাওনি, এখন এই খাবারগুলো নষ্ট হচ্ছে তোমাদের কারণে। এরপর সে সেখান থেকে চলে যায়। এইদিকে সিয়ং দ্রুত যাওয়ার জন্য গাড়ি ওভার স্পিডে চালায়। ট্রাফিক পুলিশ তাকে আটকায়। দুজন ট্রাফিক পুলিশের মধ্যে একজন ছিল সেই পুলিশ অফিসার, তবে সে তখনও সিয়ংকে দেখেনি। সে সামনে না গিয়ে তার জুনিয়রকে পাঠায় মামলা সেট করতে। জুনিয়র পুলিশ সিয়ংকে ওভার স্পিডের জন্য কেস দিলে সে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে টাকা দিয়ে বেরিয়ে যায়। পুলিশ অফিসার দূর থেকে এটা দেখে বেশ অবাক হয়, তবে তার জুনিয়র অফিসারের কাছ থেকে গাড়ির নাম্বার ও আইডি কার্ড দেখে চমকে যায়। এরপর সে দ্রুত তার অফিসে পৌঁছে গিয়ে গাড়ির নাম্বার আইডি কার্ড দিয়ে ডাটাবেজে সার্চ করে। অবশেষে সে নিশ্চিত হয় এটাই সেই সিয়ং যার সাথে কয়েক বছর আগে তার দেখা হয়েছিল। অফিসার বুঝে যায় সেই বছর নিশ্চয়ই সিয়ং গেমের উইনার হয়েছে, এই জন্যই সে বেঁচে ফিরেছে। তাই পুলিশ অফিসার এবার সিয়ংকে খুঁজে বের করতে শুরু করে। অন্যদিকে সিয়ং তার পাওনাদারের দেওয়া সর্বশেষ ঠিকানা অনুযায়ী একটি গলির ভেতরে পৌঁছে দেখে রাস্তায় একটি রক্তমাখা ছুরি পড়ে আছে। এটা দেখে সে বুঝতে পারে যে তার পাওনাদার ও তার অ্যাসিস্ট্যান্ট রিকোয়েটরের হাতে ধরা পড়েছে। তাই সে রিকোয়েটরকে খুঁজতে পাওনাদারের গ্যাংয়ের বাকি লোকদের অ্যালার্ট করে দেয় এবং সে নিজেও খুঁজতে বের হয়। কিন্তু পাশের একটি বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে রিকোয়েটর সিয়ংকে দেখছিল। সিয়ং চলে যাওয়ার পর রিকোয়েটর একটি রুমে যায়। সেখানে সে সিয়ংয়ের পাওনাদার ও তার অ্যাসিস্ট্যান্টকে বেঁধে রেখেছিল এবং তাদেরকে মানসিকভাবে টর্চার করছিল। সে তাদের দুজনের মাঝে রক পেপার সিজার খেলার এক পর্যায়ে পাওনাদার হেরে গেলে রিকোয়েটর তাকে গুলি করে হত্যা করে। এরপর সে পাওনাদারের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সিয়ং যে হোটেলে থাকে সেটার ঠিকানা জোগাড় করে এবং সেখানে চলে যায়। অন্যদিকে সিয়ং প্রয়োজনীয় কিছু জিনিস দিতে হোটেলে ফিরে গেছিল। তখনই তার রিকোয়েটরের সাথে দেখা হয়ে যায়। সিয়ং রিকোয়েটরকে বলে এই গেমের সাথে যারা জড়িয়ে আছে তাদের নাম বলে দাও, কিন্তু রিকোয়েটর নিজের কাজের প্রতি খুবই লয়াল, তাই সে কারো নামই বলে না। সিয়ং যেহেতু তাকে ট্র্যাক করে ফেলেছে, তাই এই মুহূর্তে হয় তাকে নিজেকে মেরে ফেলতে হবে, না হয় সিয়ংকে মেরে ফেলতে হবে। রিকোয়েটর ব্যাপারটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য সিয়ংয়ের সাথে রাশিয়ান রুলেট গেম খেলার প্রস্তাব দেয়। এই খেলায় রিভলভারে শুধুমাত্র একটাই বুলেট থাকবে। দুইজনই নিজেদের মাথায় রিভলভার ঠেকিয়ে একবার করে ট্রিগার চাপবে। যার ভাগ্য ভালো থাকবে সে বেঁচে যাবে, আর যার ভাগ্য খারাপ হবে সে মারা যাবে। সিয়ং গেম খেলতে রাজি হয়ে যায়। দুজনের মধ্যে বেশ কয়েক রাউন্ড খেলা চলতে থাকে। শেষ পর্যন্ত রিকোয়েটর মারা যায়। একই সময় সেই পুলিশ অফিসারও সিয়ংয়ের সামনে পৌঁছে গিয়েছিল। সে গুলির আওয়াজ পেয়ে দ্রুত হোটেলে ঢুকে পড়ে। সেখানে একটি রুমে হাত পা বাঁধা অবস্থায় পাওনাদারের অ্যাসিস্ট্যান্টকে পেয়ে যায়। রিকোয়েটর অ্যাসিস্ট্যান্টকে এই রুমে আটকে রেখেছিল। অ্যাসিস্ট্যান্টকে মুক্ত করে দিয়ে পুলিশ অফিসার অন্য রুমগুলোতে খুঁজতে শুরু করে। অন্যদিকে সিয়ং রিকোয়েটরের পকেট খুঁজে স্কুইড গেমের একটি ইনভাইটেশন কার্ড পেয়ে যায়। ঠিক তখনই সেই পুলিশ অফিসার ঘরে ঢুকে পড়ে। সে প্রথমে সিয়ংকে গ্রেফতার করে, কিন্তু পেছন থেকে পাওনাদারের অ্যাসিস্ট্যান্ট এসে পুলিশ অফিসারের মাথায় আঘাত করে।
এবং সিয়ংকে বাঁচিয়ে দেয়। কিছুক্ষণ পর পুলিশ অফিসারের জ্ঞান ফিরে দেখে সিয়ং তাকে বেঁধে রেখেছে। পুলিশ অফিসার তাকে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, আমাদের আগেও একবার দেখা হয়েছিল, তুমি আমার বাড়িতে স্কুইড গেমের ব্যাপারে জানতে এসেছিলে। তখন পুলিশ অফিসার আবার বলে, আমাদের একবার না দুবার দেখা হয়েছে, গেম চলাকালীন একজন তোমার কাছে গিয়ে ফ্রন্টম্যানের ব্যাপারে জানতে চেয়েছিল, ওটা আমি। এবার সিয়ং ভাবে পুলিশ অফিসার হয়তো এই গেমের কোনো সদস্য। তখন পুলিশ অফিসার সম্পূর্ণ ব্যাপার পরিষ্কার করে দেয়। সে তার ভাইকে খুঁজতে সেখানে ছদ্মবেশে গিয়েছিল। সিয়ং জানায় সে এই গেমটাকে চিরতরে বন্ধ করে দিতে চায়, এজন্য তাকে ফ্রন্টম্যানকে খুঁজে বের করতে হবে। যেহেতু পুলিশ অফিসার গার্ড সেজে কিছুদিন গেম পরিচালনায় ছিল, তাই সিয়ং তাকে ফ্রন্টম্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু নিজের ভাইয়ের পরিচয় লুকাতে পুলিশ অফিসার ফ্রন্টম্যানের ব্যাপারে কিছুই বলে না। তবে সে সিয়ংকে এই গেম বন্ধের জন্য সাহায্য করতে চায়, যদিও পুলিশের উপর তার কোনো ভরসা ছিল না। তবুও পুলিশ অফিসারের কথা মেনে নিয়ে তাকে মুক্ত করে দেয়, এই গেম বন্ধের জন্য সমঝোতা করে। এরপর সিয়ং তাদের অন্য একটি রুমে নিয়ে যায়, সেখানে সারি সারি টাকা সাজানো ছিল। স্কুইড গেম থেকে আনা টাকাগুলো সে এখানে ফেলে রেখেছিল। সিয়ং বলে এই টাকাগুলো প্লেয়ারদের রক্তের দাম দিয়ে পাওয়া, তাই এই টাকা দিয়েই সে তাদের রক্তের বদলা নিবে এবং গেমটা আজীবনের জন্য বন্ধ করে দিবে। পুলিশ অফিসার বলে, আমি টাকার জন্য তোমাকে সাহায্য করছি না, বরং ভাইয়ের প্রতিশোধ নিতে আমিও গেমটা বন্ধ করতে চাই। পাওনাদারদের অ্যাসিস্ট্যান্টও বলে, আমি আমার বসের হত্যার প্রতিশোধ নিতে চাই, সেজন্য সেও সিয়ংকে সাহায্য করবে। শুধু একটা পিস্তল দিয়ে তো আর কাজ হবে না, তাই সিয়ং তাদের পাশের আরেকটি রুমে নিয়ে যায়। আসলে এই হোটেলে পুরোটা সিয়ং কিনে নিয়েছে, তাই সে এখানে একটা সাউন্ড প্রুফ রুমও বানিয়ে রেখেছে। এখানে সে দুনিয়ার সব শক্তিশালী অস্ত্র কালেকশন করে রেখেছে, এখানে সে অস্ত্র চালানোর প্র্যাকটিস করে। সিয়ং বলে, অপরাধীদের সাথে মোকাবেলার জন্য আরও লোকবল প্রয়োজন, তাই এই কাজের জন্য যেন যোগ্য সোলজারদের হায়ার করা হয়। এইদিকে ঝামেলা শেষ করে সিয়ং সন্ধ্যায় একবার সাঙ্গুর মা এবং সিবিওকের ভাইকে দেখে আসে। এদের মধ্যে এখন বেশ ভালো সম্পর্ক। সিবিওকের ভাই একটা পরিবার পেয়েছে, সাঙ্গুর মা এখন ভালো আছে। এরপর সিবিওক এজেন্সির ব্রোকারের কাছে যায় এবং সিবিওকের মাকে খোঁজ করার কাজ কতদূর খোঁজ নেয়। ব্রোকার জানায় তারা খুব শীঘ্রই তাকে খুঁজে বের করবে। সিয়ং ব্রোকারকে সাঙ্গুর মায়ের অ্যাড্রেস দেয়, বলে যদি সিবিওকের মাকে খুঁজে পাওয়া যায় তাহলে তাকে এই ঠিকানায় পৌঁছে দিবে। সিয়ং এই বলে চলে যায়। এরপর ব্রোকারের কাছে নৌল নামে একটা মেয়ে আসে। এই মেয়েটি উত্তর কোরিয়া থেকে এখানে পালিয়ে এসেছে। সে ওইখানে তার ঊর্ধ্বতন অফিসারকে খুন করেছে, পাশাপাশি তার নামে দেশদ্রোহিতার কেস রয়েছে, তাই নিজের হাজবেন্ডকে নিয়ে দক্ষিণ কোরিয়া পালিয়ে এসেছে। কিন্তু সমস্যা হচ্ছে সে ওখানে তার বাচ্চা মেয়েকে রেখে এসেছে, সাথে আনতে পারেনি। এজন্য সে ব্রোকারের কাছে এসেছে যেভাবেই হোক তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ব্রোকার বলে, তুমি দেশদ্রোহিতার মতো কাজ করেছো, তাই হয়তো এতদিনে তোমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। তাই ব্রোকার বলে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবে না। অন্য সব ব্রোকাররাও তাকে একই কথা বলেছে, তাই সে হতাশ হয়ে ফিরে যায়। একটা পার্কিং প্লেসে গাড়ির ভেতর বসে বাচ্চার কথা ভাবছিল, তখন কেউ একজন এসে তাকে স্কুইড গেমের ইনভাইটেশন কার্ড দিয়ে দেয়। নৌল কার্ডটা দেখতে থাকে। সে একটা পার্কে পুতুলের কস্টিউম পরে বাচ্চাদের আনন্দ দেওয়ার কাজ করত। পরের দিন সে চাকরি থেকে রিজাইন দেয় এবং স্কুইড গেমে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সিয়ং নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছিল। সে এক ডেন্টিস্টের কাছে গিয়ে নিজের মাড়ির এক দাঁত তুলে ফেলে। তারপর সেখানে একটা ট্র্যাকার চিপ লাগানো নকল দাঁত বসায়, যাতে সে যেখানে যাক না কেন পুলিশ অফিসার তাকে যেন খুঁজে পায়। এরপর তারা বিভিন্ন স্পেশাল ফোর্সের রিটায়ার্ড অফিসারদের হায়ার করে নিয়ে আসে। তারা সিয়ং এর হোটেলে নতুন অস্ত্রগুলো ট্রেনিং নিতে শুরু করে। সিয়ং রিকোয়েটরের পকেটে থাকা কার্ড থেকে নাম্বার নিয়ে ফোন দিলে তাকে একটা ক্লাবে যেতে বলা হয়। সিয়ং, পুলিশ অফিসার আর অ্যাসিস্ট্যান্ট যায়। তাদের প্ল্যান ছিল তারা ক্লাবে গিয়ে ফ্রন্টম্যানকে কিডন্যাপ করবে। সিয়ং ক্লাবে যায় আর ফোর্সের বাকি লোকরা বাইরে থাকে। একটু পর পুলিশ অফিসার দেখতে পায় স্কুইড গেমের গার্ডের ড্রেসে দুজন ক্লাবে ঢুকছে। সেও তাদের ফলো করে ক্লাবে ঢুকে, কিন্তু সে তাদের ট্র্যাক করার আগেই একজন গার্ড ইলেকট্রিক শক দিয়ে পাওনাদারের অ্যাসিস্ট্যান্টকে অজ্ঞান করে দেয়। অন্য গার্ড সিয়ংকে নিয়ে ক্লাবের পেছনের দরজা দিয়ে ক্লাবের বাইরে চলে যায়। পুলিশ অফিসার তাদের ফলো করে বাইরে এসে দেখে গার্ড সিয়ংকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। পুলিশ অফিসার তাদের ফোর্সকে অ্যালার্ট করে দিয়ে গাড়িটি ফলো করার নির্দেশ দেয়। সিয়ং গাড়িতে উঠে বুঝতে পারে এটা সেই গাড়ি যেই গাড়িতে ফ্রন্টম্যানের সাথে তার কথা হয়েছিল। গাড়ির ভেতরে একটা স্পিকারে ফ্রন্টম্যানের কণ্ঠ ভেসে আসে। ফ্রন্টম্যান আবারও সিয়ংকে বলে, তোমার সেদিন বিমানে চড়ে যাওয়া উচিত ছিল। সিয়ংও বলে সে এই গেম বন্ধ করতে চায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক চলে। এর মধ্যে দেখা যায় দূর থেকে কেউ পুলিশ অফিসারের গাড়ির
টায়ার পাংচার করে দেয় যাতে ফলো করতে না পারে। এরপর সিও গাড়ির ভেতর গুলি করে। ফ্রন্টম্যান বলে, তুমি এই সামান্য গান নিয়ে গেম বন্ধ করতে চাও? সিও বুঝতে পারে সে এইভাবে গেম বন্ধ করতে পারবে না, তাই সে ফ্রন্টম্যানকে বলে, আমি আবারও গেমে পার্টিসিপেট করতে চাই। ফ্রন্টম্যান বলে, একটু আগেই তো তুমি গেম বন্ধ করতে চাইলে, এখন আবার নিজেই খেলতে চাচ্ছ? সিও বলে, আমি প্রমাণ করে দিতে চাই এই দুনিয়া তোমাদের ভাবনা মতো চলে না। আমি গেমে পার্টিসিপেট করে মানুষের চিন্তাধারার পরিবর্তন আনবো। ফ্রন্টম্যান সিয়ং এর চ্যালেঞ্জ মেনে নেয়। আগের মতোই গাড়ির ভেতর গ্যাস বের হয় আর সিয়ং অজ্ঞান হয়ে যায়। আগের মতোই তাকে স্কুইড গেমের অন্য এক প্লেসে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে নৌলও স্কুইড গেমের প্লেসে পৌঁছে যায়। সে এখানে প্লেয়ার হিসেবে আসেনি, গার্ড হিসেবে এসেছে। নৌল গার্ডের নির্ধারিত ড্রেস পরে রেডি হয়ে নেয় নতুন প্লেয়ারদের ওয়েলকাম জানানোর জন্য। সিয়ং সকালে ঘুম থেকে উঠে দেখে একটি গণরুমে অন্যান্য সকল প্লেয়ারদের সাথে রাখা হয়েছে। এইখানের ইন্টেরিয়র ডিজাইন আগের মতোই আছে। সিয়ংকে এইবারও 456 নম্বর জার্সি দেওয়া হয়েছে। একটু পর গার্ডরা রুমে ঢুকলে সব পার্টিসিপেন্টরা এক জায়গায় জড়ো হয়। পার্টিসিপেন্টদের মধ্যে নানা প্রশ্ন ওঠে। তাদেরকে কেন অজ্ঞান করে এখানে আনা হলো, তাদের সাথে জিনিসপত্র কোথায়, তাদের ড্রেস কেন চেঞ্জ করা হলো, এই ধরনের নানা প্রশ্ন। এইসব কারণে তারা গেমের উপর সন্দেহ করতে থাকে এবং গেম খেলবে না জানিয়ে দেয়। এরপর গার্ডরা বড় স্ক্রিনে এসব প্লেয়ারদের সবকিছু দেখায়, তাদের জীবনে তাদের ঋণের পরিমাণ বলে। এরপর সবাইকে প্রলোভন দেখিয়ে বলে তারা কি তাদের আগের ঋণগ্রস্ত জীবনে ফিরে যেতে চায়, নাকি এখানেই গেম খেলে নিজেদের ভাগ্য বদলাতে চায়। গার্ডের এই কথায় পার্টিসিপেন্টরা গেম খেলার জন্য উৎসাহ পায়। এরপর সবাইকে সেই টাকার বোল্ড দেখানো হয় যেখানে তাদের জেতা টাকা জমা হবে। গার্ড সবাইকে একটা নতুন রুলসের কথা জানায়, তা হলো সেই গেমে তো 6 রাউন্ড খেলা হবে। প্রতি খেলা শেষে ভোট নেওয়া হবে। সেই ভোটে যদি অধিকাংশ প্লেয়ার গেম না খেলতে চায় তবে গেম বন্ধ করে দেওয়া হবে আর বোল্টের টাকা সবার মধ্যে ভাগ করে দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দিবে। পেছন থেকে সিয়ং এবার কথা বলে ওঠে। সে বলে তারা চাইলে প্রথম রাউন্ডের পর জেতা টাকা নিয়ে বোর্ডের মাধ্যমে গেম বন্ধ করে বাড়ি ফিরতে পারবে কিনা। যদি মেজরিটি ভোট তাদের পক্ষে পড়ে তাহলে তাদের টাকা সহ বাড়ি পাঠানো হবে। এটা শুনে সিয়ং খুব অবাক হয়। এরপর সে পেছনে সিসিটিভি ক্যামেরায় তাকায়, কারণ সে জানে ফ্রন্টম্যান তার এক্সপ্রেশন দেখছে। সে বুঝে তাকে প্রতিহত করার জন্য অথরিটি এই নতুন নিয়ম বানিয়েছে। অথরিটি প্রমাণ করতে চায় মানুষ মাত্রই লোভী, স্বার্থপর। এর মধ্যে একটা মজার ঘটনা ঘটে। ইয়ংসিক নামের এক ছেলে জুয়া খেলে অনেক টাকা হেরে যায়, অনেক টাকা ঋণী হয়, তাই সে এই গেমে পার্টিসিপেট করেছিল। এখানে এসে দেখে তার মাও এখানে এসেছে, মানে গেমে পার্টিসিপেট করেছে। তার মা তাকে সবার সামনে পেটাতে শুরু করে, কিন্তু এখানে যখন তারা এসেই পড়েছে এখন তো বের হওয়ার পথ এতটা সহজ না। এখানে মিয়ঙ্গি নামে একটা ছেলে ছিল, তার একটা ইউটিউব চ্যানেল ছিল। সে তার সাবস্ক্রাইবারদের এমজি কয়েনে ইনভেস্ট করতে বলেছিল। তার কথা শুনে অনেকেই সেখানে ইনভেস্ট করে এবং সব টাকা লস খেয়ে যায়। সে নিজেও অনেক টাকা লস করেছে। ঋণের টাকা উঠাতে সে এই খেলায় অংশগ্রহণ করছে। এখানে তার দুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায়। এরা এই ইউটিউবারের কথায় ইনভেস্ট করে লস খেয়েছে। এই জন্য সুবং নামের একজন তার সাথে ঝামেলা শুরু করে এবং লস খাওয়া টাকা ফেরত দেওয়ার জন্য থ্রেট দেয়। ওইদিকে সিয়ং এর সাথে তার খুব ক্লোজ এক বন্ধু জুংবের দেখা হয়। সিয়ং তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? জুংবে জানায় তার অনেক টাকার ঋণ, বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, বউ সাথে তাদের বাচ্চাকেও নিয়ে গেছে, তাই সে এখানে এসেছে। সিয়ং তাকে সবসময় তার পেছন পেছন থাকতে বলে, তাহলেই সে এখানে বেঁচে থাকতে পারবে। ওইদিকে পুলিশ অফিসার তার ফোর্স নিয়ে সিয়ংয়ের দাঁতে লাগানো ট্র্যাকারের মাধ্যমে লোকেশন ডিটেক্ট করে একটা দ্বীপে চলে আসে। এরপর ড্রোন এবং ফোর্স নিয়ে সিয়ংকে খুঁজতে শুরু করে। এরপর সে একটা জেলের কাছে একটা বক্স পায়। বক্স খুলে দেখে সিয়ংয়ের দাঁতের ট্র্যাকার এখানে রাখা। তার মানে তারা ভুল পথে এসেছে, তাদের ভুল পথে চালানো হয়েছে। এরপরে আসলে 6টা গেম খেলা হবে। আজকের এক্সপ্লেনেশন এই পর্যন্তই রাখছি। গেমগুলো কেমন হবে আর তাদের মধ্যে কি কি ঘটবে এবং তা আমরা দ্বিতীয় পার্টে দেখব। আপনাদের এই ভিডিও এবং এক্সপ্লেনেশন কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ।